আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এবং এই সংক্ষিপ্ত প্রশ্নে মূলত আমাদের এখনকার ফোকাসে থাকবে জ্ঞানমূলক, অর্থাৎ সৃজনশীলের কতে যেই প্রশ্নগুলো আসে এক কথায় উত্তর হিসেবে বা অল্প কথায় উত্তর হিসেবে, আমরা এখন সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তো তাহলে চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। ওকে, আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, রসায়ন কাকে বলে? দেখো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। সহজ হিসেবে আমরা বিজ্ঞানের যেই সেক্টরে পদার্থের গঠন, ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করি বা পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করি, বিজ্ঞানের সেই শাখাকে বলা হয় রসায়ন। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের 2 নম্বর প্রশ্নে। কি বলছে দেখো 2 নম্বর প্রশ্নে, যে অ্যান্টাসিড কি? তো বলতেছে অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ, যা পেটে অ্যাসিডিটির জন্য ওষুধ হিসেবে খাওয়া হয়। এইটা পেটে অ্যাসিডিটির জন্য খাওয়া হয় অ্যান্টাসিডটাকে। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় পেটের মধ্যে, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটাকে কমানোর জন্য বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা অ্যান্টাসিড নামক ট্যাবলেট গ্রহণ করি, যেটা অ্যাসিডিটির জন্য গ্রহণ করা হয়। 3 নাম্বার, আলকেমি কি? মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়। এক কথায় অ্যান্সার শেষ, যে মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়। 4 নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে, ব্রোঞ্জ কি? আচ্ছা, গলিত টিন বা কপারের মিশ্রণকে ঠান্ডা করলে যে কঠিন সংকর ধাতু পাওয়া যায় তাকে ব্রোঞ্জ বলে। তো আমরা জানি যে এসএন টিন এবং কপার সিইউ, এই দুইটা ধাতুকে ফার্স্টে আমরা মিশিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করলে যে মিশ্রণটা পাওয়া যাবে, ঠান্ডা মিশ্রণ, সেই ঠান্ডা মিশ্রণকে কি বলা হয়? ব্রোঞ্জ বলা হয়। 5 নাম্বার, সংকর ধাতু কাকে বলে? সংকর ধাতু, আচ্ছা, 2 বা ততোধিক ধাতু অথবা অধাতু নির্দিষ্ট অনুপাতে বা গলিয়ে যে নতুন ধাতব পদার্থ তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে। 2 বা ততোধিক ধাতু বা অধাতু নির্দিষ্ট অনুপাতে গলিয়ে তাকে সংকর ধাতু বলে। মানে সংকর ধাতু বলতে বোঝানো হচ্ছে যে 2 বা ততোধিক ধাতু, অধাতুর কথাটা আমরা এখানে কনসিডার না করি, 2 বা ততোধিক ধাতু এদেরকে মিশাবো আমরা নির্দিষ্ট অনুপাতে গলিয়ে যেই নতুন যে ধাতব পদার্থ তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে। নাম্বার 6, রসায়ন মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে? তো রসায়ন মূলত নানান ধরনের পরিবর্তন, বিশেষ করে কি নিয়ে আলোচনা করে? পরিবর্তন। যেরকম দেখো, সৃষ্টি কেন হচ্ছে, ধ্বংস কেন হচ্ছে, বৃদ্ধি কেন পাচ্ছে, ঠিক আছে, রূপান্তর কিভাবে হচ্ছে, উৎপাদন ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকে। রসায়ন এই বিষয়গুলো নিয়েই কথা বলে, যে ধ্বংস, সৃষ্টি, পরিবর্তন, রূপান্তর ইত্যাদি নিয়েই মূলত রসায়নের আলোচনা। 7 নাম্বার দেখো, আধুনিক রসায়নের জনককে? আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। 8 নাম্বার কি বলছে দেখো, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে, যে কোয়ান্টাম মেকানিক্স কি? আচ্ছা, সো দেখো কি বলতেছে, যে কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা। মানে কোয়ান্টাম মেকানিক্স এটা কিন্তু ফিজিক্সের একটি শাখা, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। অর্থাৎ এখানে মূলত আলোচনা করা হয় কেমিস্ট্রির বিষয়বস্তু, বাট লগুলো বা সূত্রগুলো অ্যাপ্লাই করা হয় ফিজিক্সের। তাহলে বলতেছে যে কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যেখানে পরমাণুর ক্ষুদ্র কণিকা লাইক ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এর আচরণ নিয়ে আলোচনা করা হয়। এর আচরণ বলতে কি বোঝাচ্ছে দেখো, আচরণ নিয়ে বোঝানো হচ্ছে বেগ, ইলেকট্রন কত বেগে ঘুরবে, তারপর হচ্ছে ভরবেগ, ঠিক আছে, বেগ, ভরবেগ, তারপর হচ্ছে চার্জ। এই যে পরমাণুর ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা এই কোয়ান্টাম মেকানিক্সে আলোচনা করি। তো এখানে বেগ বলো, ভরবেগ বলো, চার্জ বলো, এগুলো সব ফিজিক্সের থেকেই এসেছে, বাট আলোচনাটা হয় মূলত কেমিস্ট্রিকে নিয়ে। আচ্ছা, তো আমি আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা প্রপারলি বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, গবেষণা কি? তো বলতেছে যে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে কোনো কিছুর জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। মানে পরীক্ষা নিরীক্ষা ও কোনো কিছু, মানে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে কি? গবেষণা। পরবর্তী প্রশ্ন, গবেষণাগার কি? তো গবেষণা আর একটা হচ্ছে গবেষণাগার, যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হয়, গবেষণা করা হয়, তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে ল্যাবরেটরি বলে থাকি আর কি। অর্থাৎ তুমি এটাকে সহজে বলতে পারো, যেখানে আসলে গবেষণা করা হয়, যেই স্থানে বসে, যেই জায়গায় বসে গবেষণা করা হয় তাকে মূলত কি বলা হয়? গবেষণাগার বলা হয়, বা আমরা আর একটা সুন্দর ভাষায় তাকে আমরা ল্যাবরেটরি
হিসাবেও চিনে থাকি। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে অনুসন্ধান বা গবেষণার 3 নম্বর ধাপ কোনটি? প্রশ্নটা হচ্ছে এরকম যে অনুসন্ধান ও গবেষণার তৃতীয় ধাপ কোনটি? অনুসন্ধান ও গবেষণার তৃতীয় ধাপটি হলো এইটা, প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ। প্রয়োজনীয় বস্তু, যন্ত্রপাতি ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। নেক্সট কোশ্চেন, ট্রিফয়েল কি? আন্তর্জাতিকভাবে তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে কি বলে? ট্রিফয়েল বলে। আন্তর্জাতিকভাবে তেজস্ক্রিয় রশ্মিগুলোকে কি বলে? ট্রিফয়েল বলে। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো, বিস্ফোরক পদার্থ কাকে বলে? কি বলতেছে দেখো, যেসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে বিস্ফোরণ হতে পারে, ফলে শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে, এদেরকে বলা হয় বিস্ফোরক পদার্থ। তার মানে সহজে কি বুঝলাম, যে সকল পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে এটা বিস্ফোরণ ঘটতে পারে, ল্যাবরেটরির ক্ষতি হতে পারে, যে গবেষক থাকবে তার ক্ষতি হতে পারে, আমরা সেই সকল পদার্থকে কি বলি? বিস্ফোরক পদার্থ বলি। আচ্ছা, গেল এটা। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে এখানে, দাহ্য পদার্থ কাকে বলে? বলতেছে যে যেসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে তাদেরকে দাহ্য পদার্থ বলে। আমরা জানি যে অ্যালকোহল, ইথার এগুলো সব দাহ্য পদার্থ, খুব সহজে এই সকল পদার্থে আগুন ধরে যেতে পারে। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? যেসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয়, বিশেষ করে যেগুলো ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে, একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে, তাকে তেজস্ক্রিয় পদার্থ বলে। যেরকম ইউরেনিয়াম, রেডিয়াম। সহজে বললি, যদি মানে সহজে এখানে যেটা বলা যায় যে সকল পদার্থ থেকে আলফা, বিটা, গামা এগুলো নিঃসৃত হয়, যে সকল পদার্থের নিউক্লিয়াস থেকে, এদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয়। তেজস্ক্রিয় জিনিসটা পজিটিভভাবে ব্যবহার করা যায়, বাট এটার সাইড ইফেক্ট হিসেবে নেগেটিভ কিছু রয়েছে, যেরকম যেই একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে, মরণ ব্যাধি, ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো এই সকল ব্যাপারে আমরা তেজস্ক্রিয়তা থেকে সতর্ক থাকব। আচ্ছা, নেক্সট প্রশ্ন, খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? ফাইন। দেখো, খাবার খেলে আমাদের শরীরের বিপাক ক্রিয়া ঘটে এবং এর ফলে আমরা শক্তি পাই। অর্থাৎ খাবার যখন আমরা খাই তখন আমাদের শরীরের বিপাক ক্রিয়া ঘটে। বিপাক ক্রিয়া জিনিসটা কি? আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন আমাদের খাবারের জারণ ঘটায় এবং সেখান থেকে এনার্জি উৎপন্ন করে, যেটাকে আমরা বায়োলজিক্যাল ভাষায় বা বায়োলজির ভাষায় সেটাকে বলি এটিপি। তো এখান থেকেই কিন্তু মূলত শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি থেকেই আমরা চলাচল করতে পারি। নেক্সট প্রশ্ন, বিজ্ঞান কি? পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞানকেই কি বলা হয়? সেই জ্ঞানকেই বিজ্ঞান বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, বিষাক্ত পদার্থ কাকে বলে? আচ্ছা, বিষাক্ত পদার্থ কাকে বলে? যেসব পদার্থ শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানান ধরনের ক্ষতি হয়, তাদেরকে বলা হয় কি? বিষাক্ত পদার্থ। নেক্সট প্রশ্ন কি দেখো, কোন সময়কালকে ব্রোঞ্জ যুগ বলা হয়? তো খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 অব্দ পর্যন্ত সময়কালকে ব্রোঞ্জ যুগ বলা হয়। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের 3000 বছর থেকে শুরু করে 1000 বছর যে সময়কালটা আছে, এই সময়কালটাকে বলা হয় ব্রোঞ্জ যুগ। নেক্সট প্রশ্ন দেখো, সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন কে? সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। এটা মধ্যযুগের, ইনি কিন্তু মধ্যযুগের একজন রসায়নবিদ। জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন। অর্থাৎ তার হাত ধরেই যে ল্যাবরেটরি, রসায়নের যে ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরি মূলত তার হাত ধরেই এসেছিল। তো এই জন্য আমরা তাকে ওইভাবে রেসপেক্ট করি। কেমিস্ট্রির ইতিহাসে তার অবদানটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তাইলে আজ এ পর্যন্তই। আমাদের মোট এই পর্বে 20টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল বা 20টা শর্ট কোশ্চেন বা জ্ঞানমূলক প্রশ্ন ছিল, যেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।